ফিনান্সিয়াল জায়গাকে এফেক্ট করে, কেরিয়ারকে এফেক্ট করে। আমাদের উপরের যে বডি, এই বডিটার নাম হচ্ছে ফুড বডি। চাণক্য বলছেন যে জীবনে বড় হওয়ার জন্য আপনি কতখানি পুজো আচ্ছা করলেন সেটা ইম্পর্টেন্ট নয়। যাদের সিংহ লগ্ন তাদের চতুর্থের লর্ড হচ্ছে মঙ্গল, পঞ্চমের লর্ড হচ্ছে বৃহস্পতি। নমস্কার, আনন্দবাজার অনলাইনে ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি সুজয় নীল, আমাদের সঙ্গে শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। গতদিন এপিসোডে আপনি বলতে বলতে থেমে গেলেন, যেটা একদম ভালো কাজ করেননি। তাই আজকে সেইখানেই আপনাকে আবার শুরু করতে বলবো। আপনি বলছিলেন মেন্টাল হেলথ বা মেন্টাল পাওয়ার যে জায়গাটা, সেটা নিয়ে অনেক কথা বলতে বলতে প্রতিকারের জায়গাগুলো নিয়ে আর কথা হয়ে ওঠেনি। তো এর মধ্যে আপনি অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলেন, যেমন ধরুন হেলথ, মানি, রিলেশনশিপ, এরকম আরো অনেক কিছু। যদি শুরুতেই হেলথ নিয়ে কথা বলেন। অ্যাস্ট্রোলজিক্যালি হেলথের জন্য কোনো প্রতিকার নেই, কারণ আমার রোগ ব্যাধি হলো আমি ডাক্তার কাছে যাই, কিন্তু অন্যান্য বিষয়গুলোর প্রতিকার কিন্তু আছে। যেমন কারোর ধরুন ফিনান্সিয়াল খুব চাপ চলছে, তার জন্য মানসিক শক্তি বিঘ্নিত হচ্ছে, এবং মানসিক শক্তি যখন বিঘ্নিত হচ্ছে সেটা ফিনান্সিয়াল জায়গাকেও আবার চাপ তৈরি করছে। রেপুটেশন যদি কমে যায় সেটা ইনডাইরেক্টলি, কখনো কখনো ডাইরেক্টলি ফিনান্সিয়াল জায়গাকে এফেক্ট করে, কেরিয়ারকে এফেক্ট করে। রেপুটেশন কমে গেলে সেটা রিলেশনশিপকেও কোনো কোনো এফেক্ট করে। মানে প্রত্যেক কটা কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কানেক্টেড। সেটা হেলথ হোক, সেটা মানি হোক, সেটা কেরিয়ার হোক, সেটা রেপুটেশন হোক, সেটা রিলেশনশিপ হোক। কারণ যখনই কোনো একটা জিনিস একটু নড়বে সেটা অন্যের ওপর এফেক্ট পড়বে। যেমন ধরুন আমাদের যখন শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোথাও একটা ত্রুটি তৈরি হয়, তখন সেটার আমরা ইম্পর্টেন্স কিন্তু বুঝতে পারি। ধরা যাক আমাদের চোখে কোনো পোকা পড়লো, এই চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছি না, ভীষণ জ্বালা করছে, তখন বুঝতে পারি চোখটা কি আমাদের সাপোর্ট দিয়েছে। যখন দাঁতের যন্ত্রণা হয় তখন বোঝা যায় দাঁতটা কি তাকে উপকার দিচ্ছিল। বা অনেক সময় আমরা ঠিক কোনো জায়গায় হয়তো বাইক চালাচ্ছি, বাইক ধাক্কা লাগলো বা পড়ে গেলাম, পাতে প্রচণ্ড ব্যথা হলো। অন্য সময় তো সিঁড়ি দুলমুড়ি উঠে গেলাম, স্পিডে পৌঁছে গেলাম জায়গাটা, তার মধ্যে স্পিড অত্যন্ত কমে গেছে, কারণ ধীরে ধীরে পাটাকে হয়তো সুস্থ কিছুটা হয়েছে, টের পাচ্ছি যে আমি হাঁটতাম সুন্দর। তার মানে প্রত্যেক কটা কিন্তু প্রত্যেক সাথে কানেক্টেড। এবার এখানে অ্যাস্ট্রোলজি কিভাবে হেল্প করবে? অ্যাস্ট্রোলজি হেল্প করবে এইভাবে যে আমরা কোনো একটা ইস্যু যদি তৈরি হয়, ধরুন আপনি এখানে আরো 10 জন বসে আছে, আমি আছি, কোনো একটা ইস্যু তৈরি, কোনো একটা ঘটনা, কোনো একটা ইনসিডেন্ট, তার সামনে যদি কোনো একটা সময় তাকে দেওয়া হয়, 10 জন মানুষ অন্তত 7-8 ধরনের রিয়াকশন করবে। 10টা রিয়াকশন না করলেও 7-8 ধরনের রিয়াকশন করবে। এই 10টা মানুষকে 7খানা ইভেন্ট যদি দেওয়া হয়, তার জীবনের বিভিন্ন পর্যায়ে তার রিয়াকশনগুলো আবার অন্যরকম চেঞ্জ হবে একদম। মানে আমরা যখন 16 বছর, অন্তত আমার যেটা মনে হয়েছিল, 16 থেকে 20 বছর পরে মনে হয়েছিল যে ভগবান বোধহয় আমাদেরকে একটা ফর্ম দিয়েছে হাতে, সেলফ হেল্পের ফর্ম, যে ভাই আমায় যা কিছু করতে হবে নিজেকেই করতে হবে, আমি নিজেই নিজেরটা করে নেবো, সেলফ হেল্প ফর্ম। বয়স যখন 40 ক্রস করে তখন মনে হয় যে না, সেলফ হেল্প ফর্ম নয়। আমরা প্রত্যেকেরই ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি তার ইচ্ছা, তার ভালো থাকা, তার অ্যাম্বিশন ফুলফিল করার জন্য চেষ্টা করছি। মানে আপনি এখানে এসছেন আমার অ্যাম্বিশন ফুলফিল করার জন্য, আবার আমি এসছি আপনার অ্যাম্বিশন ফুলফিল করার জন্য। আমরা একে অন্যের সাথে কানেক্টেড। এই থটটা যখন আমাদের ইউনিভার্সালি তৈরি হয়েছে আমাদের মধ্যে ভেতরে, তখনই কিন্তু মানসিক শক্তির অভাব হয় না। মানসিক শক্তি নষ্ট, ফ্লোটা কমপ্লিট হলে, সার্কেলটা যখন সে বুঝতে পারে ভেতরে, যখন সে বুঝতে পারে, এবং ভেতরের যে মাইন্ডের ভেতরের যে অংশ, আমাদের উপরের যে বডি, এই বডিটার নাম হচ্ছে ফুড বডি, অন্নময় কোষ, দ্যাট কামস ফ্রম সয়েল অ্যান্ড ফুডস, বা আমরা যেটা খাচ্ছি, এই ওপরের যে একদম কোষটা অন্নময় কোষ মানে ফুড বডি। এরপরের একটা বডি আছে মনোময় কোষ, মাইন্ড বডি। এবার মাইন্ডের মধ্যে 2-3টে পার্ট আছে। একটা মাইন্ড কি করে, একটা মাইন্ডের কাজ হচ্ছে, প্রথম কাজই হচ্ছে একটা মাইন্ড এক্সামিন করা। মাইন্ডের প্রথম কাজই এক্সামিন করা,
whether it is correct or not. হুম। কিন্তু এক্সামিন মানেই সে ঠিক এক্সামিন করছে না বলছি না, এক্সামিন করা। কারণ দেখবেন কোনো একজন বিখ্যাত সায়েন্টিস্ট, বিখ্যাত কোনো একজন প্রফেসর, তিনি পড়ে হয়েছেন, তার লেখাকে হয়তো কোনো প্রফেসর আগে হয়তো কম নাম্বার দিয়েছেন, পরবর্তী গেলে যে আর কম হতেই পারে। নাম্বার সে হয়তো বিরাট বই লিখেছে, সেই তার কাছে মনে হয়েছে এক্সামিনে তার নাম্বারটা 10-এর মধ্যে 2 পাওয়া উচিত। পার্সপেক্টিভ, হ্যাঁ, রিলেটিভিটি। তাহলে এক্সামিন মানে কারেক্ট এক্সামিন বলছি না, এক্সামিন করা হচ্ছে মাইন্ডের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কনসিডার করা, ফিল করা, বোঝা, হোয়াট ইজ হোয়াট, ফিল, এটা মনের একটা কাজ। আর একটা কাজ যেটা, সেটা হচ্ছে কোনো কিছু যদি আমার কাছে আসে, হুম। কোনো কিছু জিনিস আমার কাছে এলো, সেটাকে আমি ভাবছি যে আমি ভুলে যাব, তার কোটরে রেখে দেওয়া, এটা মাইন্ডের কাজ। কোটরে রেখে দেয়, ভেবে ভাবছে সে ভুলে যাবে, আর এখান থেকেই বিপদটা তৈরি হয়। এই তো সেই মানে ব্যাপারটা এরকম হয়ে গেল। আমরা সারাক্ষণই মজা করার জন্য বলি যে কম্পিউটার একটা হয়তো স্পেস থাকে, একটা লিমিট থাকে, আমাদের মাথার কোনো ওই স্পেস লিমিট নেই। এবং এর জন্য কম্পিউটারে যেমন একটা অ্যান্টিভাইরাস লাগে, যাতে বাজে কিছু না ঢোকে, ঢুকলে যেন সরিয়ে দেয়, হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে সেরকম ওই যে কোটরে ঢুকে রইলো অন্তত 90%কে সরিয়ে দেওয়া। ছোটবেলা আমরা কি শিখেছি, পিতামাতা আমাদেরকে বলেছে, বড়রা বলেছে, টিচার বলেছে, মনে রাখো, অ ক খ মনে রাখো, এবিসিডি মনে রাখো, ডিকশনারিতে প্রতিদিন নতুন নতুন 5খানা ওয়ার্ড মনে রাখো। হতো না? আমরা করতাম না? করতাম। নামটা মনে রাখো। একটা বয়সের পর করা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ। কিন্তু আমাদেরকে ছোটবেলাতে শেখানো হয়েছে মনে রাখো, এটা ঠিকই শেখানো, হ্যাঁ। ভুল শেখানো না, ঠিকই শেখানো। বড় হওয়ার পরে কি বলছে, ভুলে যাও, হ্যাঁ, ওটাকে সরিয়ে দাও, মনে রেখো না, আনলার্ন করো। আনলার্ন করো। তো আমাদের কাজ হচ্ছে আনলার্ন করা, আমাদের কাজ হচ্ছে আনইনস্টল করা, আমাদের কাজ হচ্ছে আনসাবস্ক্রাইব করা, এটা হচ্ছে আমাদের কাজ। এটা করার জন্য ওই মাইন্ডের মধ্যে যে 3টে পার্ট, এক্সামিন, ফিলিং বা কনসিডার করা, এবং ভেতরে কোটরে যে বৃষ্টি ঢুকে রইল সেটাকে বাইরে বার করে দেওয়া। বার করার জন্য কাজ হচ্ছে এটা, সেটা হচ্ছে যে কোনো একটা পরিস্থিতি তাকে রিফ্রেম করা, ফিল্টারিং করা, নতুনভাবে দেখা তাকে, হুম, তার সঙ্গে সঙ্গে তার মত দিয়ে দেওয়া নয়, কনসিডার করা ব্যাপারটাকে, চুজ করা কোনটা আমি নেবো, সেটাকে ট্র্যাক করা, ট্র্যাক করে যেটা নেগেটিভ আছে সেটাকে সরিয়ে দেওয়া, এবং অনেক কিছুকেই ইগনোর করা বড় বড় জায়গা জেতার জন্য। মানে ধরুন আপনি বিরাট একটা বড় জায়গায় যাবেন, আমার ইচ্ছা আমি বিরাট বড় জায়গায় যাব, বা যিনি দর্শক তিনি ভাবছেন আমি আর বিরাট বড় জায়গায় যাব। বিরাট বড় জায়গার জন্য বাড়ির আশপাশের বন্ধু বান্ধবের সমস্ত অন্যের সাথে যত লড়াই হবে বলে মনে হচ্ছে, লড়াইকে সেখানে থামিয়ে দেওয়া উচিত, কোনো সময় হেরে যাওয়া উচিত বড় লড়াইকে জেতার জন্য, নিজের মেন্টাল স্টেটটাকে স্টেবল করার জন্য। আমি হেরে গেছি, হুম, মানে লড়াইকে থামানোর জন্য উদ্দেশ্য লড়াই যেন থেমে যায়। হুম, হুম, আরে হেরে যান না, কি আছে, এখান থেকে ইগনোর তৈরি হয়। এবং আর একটা ব্যাপার, সেটা হচ্ছে মাইন্ডকে ডিসিপ্লিন করা, এটা জ্যোতিষশাস্ত্র তৈরি করে। ডিসিপ্লিন মানে কি? রুটিন? বেসিক্যালি রুটিনও নয়। আচ্ছা। ডিসিপ্লিন মানে হচ্ছে যে আপনি এই মুহূর্তে যা চাইছেন, হুম, কিছুটা চাহিদা রয়েছে এই মুহূর্তে, এবং প্রতি মুহূর্তে কিছু না কিছু চাহিদা চেঞ্জ হয়, বাড়ে, কমে। এই মুহূর্তে আপনি কি চাইছেন, এবং আপনার জন্য সবচেয়ে বেশি কি চাওয়া উচিত, আপনার প্রয়োজন কি, সেটাকে সেপারেট করতে পারা, এটা হচ্ছে ডিসিপ্লিন। সবচেয়ে বেশি কি আপনার জন্য দরকার, এবং এখন আপনি কি চাইছেন। এটা আমি বিভিন্ন ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে কাজে লাগিয়েছি। ধরুন এমন একটা মুহূর্তে এসে পড়ে যেখানে দুটো জায়গায় আমার যাওয়ার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, এবার এর মধ্যে তো অনেক সময় আমরা এমন জায়গায় পড়ে যাই যে কোনটাকে ঠিক করে নেব। দু জায়গাতেই যান, কিন্তু ভেতরে মনটাকে লাগাবেন না। না, এইখানে পয়েন্ট ধরুন একই সময়ে যেতে হবে। এবার তখন কি করতে হয়, যেটা এটাই গেলে আমার কম ক্ষতি, আমি কম ক্ষতি দিয়ে বিচার করি। একদম। এবার আপনি হয়তো অ্যাস্ট্রোলজিক্যালিও তাই। আচ্ছা, অ্যাস্ট্রোলজিক্যালিও ঠিক একই পদ্ধতি। অ্যাস্ট্রোলজিক্যালি কি পদ্ধতি, যদি জিজ্ঞেস করি কাজের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেংথ বা মনিটারি পার্ট, সেগুলোর ক্ষেত্রে কিভাবে পেতে পারে কেউ? প্রথম কথা হচ্ছে একটা রোজগার প্রথমে বড় করার জন্য তার একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড দরকার, বা কিছুটা পেশা করছেন, শেখা কিছু দরকার। শেখা ছাড়া বা এডুকেশন ছাড়া, কোনো কিছু জানি বা এডুকেশন ছাড়া কেউ কোনো রোজগার করতে পারেন না। সে ক্রিকেট খেলা থেকে আরম্ভ করে, সুন্দর চুল কাটা থেকে আরম্ভ করে, চাষ বা মোমো তৈরি করা, কেউ না কিছু শিখেছে অথবা এডুকেশন করে আর্ন করেছে। এটা একটা জায়গা থেকে তার আর্নিং শুরু হলো। আর্নিং শুরু হলো মানে আর্নিং কন্টিনিউ চললো, বা ক্রমাগত ধীরে ধীরে বছর বছর বাড়লো, বা মাস মাস বাড়ছে এমন কিন্তু নয়। এটার জন্য
সঠিক বিহেভিয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট। বিহেভ আপনি কী করছেন। এবার আমাদের জ্যোতিষশাস্ত্রে আমাদের 4th হাউস হচ্ছে বিহেভিয়ারের জায়গা। এবার বিহেভিয়ার তখনই সঠিকভাবে হবে যখন আপনার হ্যাবিট খুব কারেক্ট থাকবে। মানে আপনি জানেন আমি যতই কিছু বিপরীত পরিস্থিতি তৈরি হোক না কেন, আমি 2+1কেও আমি 4 বলবো, 5+9 বললেও আমি 4 বলবো, 100 - 1000 বললেও আমি 4ই বলবো। এটা নিজেকে ব্রেনকে সেট আপ করে নেওয়া, আমি আমার পয়েন্টে থাকবো, আমি আমার পয়েন্টে থাকবো এবং কোনো খারাপ বিহেভিয়ার আমি করবো। এটার জন্য আপনার হ্যাবিট দরকার। এবার এই যে হ্যাবিট তৈরি করতে গেলে বা সেই ব্রেনকে বারবার সিগন্যালটা দেওয়ার জন্য যে মেন্টাল স্ট্রেংথ দরকার, সেটা হচ্ছে কিন্তু আমাদের 5th হাউস। যখনই হরোস্কোপ আমার কাছে আসে আমি আগে অবজার্ভ করে নিই 4th হাউস এবং 5th হাউস, যেখানে রাশিচক্রের 12খানা ঘরের মধ্যে ওই দুটো ঘরের যে কোনো নেগেটিভ প্ল্যানেট বসে নেই তো, নেগেটিভ প্ল্যানেট কিছু বসে নেই তো আমাদের। আমি অন্য একদিন পারলে বোঝাবো, আমাদের যত গ্রন্থ আমি অধ্যয়ন করেছি, যেগুলো হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল গ্রন্থ নয়, হয়তো ফিলোসফির গ্রন্থ, বা বিভিন্ন গুরুদের সাথে মিশেছি, বা তিব্বতীয় কিছু পড়েছি, গৌতম বুদ্ধা পড়েছি, রাজনীশ পড়েছি, পড়ে বুঝেছি টোটাল প্রায় 84,000খানা মাইন্ড আছে, 84,000 মাইন্ডস। এর মধ্যে থেকে চাণক্য বলেছে মেন 5খানা মাইন্ড, চাণক্য বলছে। আমি দেখেছি 16 ধরনের মাইন্ড আছে। আমি 16 ধরনের মাইন্ড পারলে পরে একদিন আলোচনা করবো। 16টা মাইন্ড আছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, চাণক্য বলছে 5খানা মাইন্ড। আচ্ছা, কি মাইন্ড বলছে? চাণক্য বলছে অলওয়েজ সত্যের পথে থাকার জন্য যে মেন্টাল প্রিপারেশন, সেটা একটা মাইন্ড। অলওয়েজ যে আপনি যে কোনো কিছুকে রিপ্লেস করছেন, রিট্র্যাক্ট করছেন, ফিল্টারিং করছেন, চুজ করছেন, কোনোটা খুব ক্যালকুলেটলি বাইরে বার করে দিচ্ছেন, কোনোটাকে আপনি নিচ্ছেন, এর জন্য ওয়াইজ মাইন্ড আপনার দরকার। চাণক্য বলছেন জ্ঞান দরকার। চাণক্য বলছেন যে জীবনে বড় হওয়ার জন্য আপনি কতখানি পুজো আচ্ছা করলেন সেটা ইম্পর্টেন্ট নয়, কতখানি অন্যের কাছে নিজেকে ভরসার যোগ্য তৈরি করে তোলা এবং মালিকের কাছে পূর্ণমাত্রায় ভরসা রাখা, প্রভুর কাছে পূর্ণমাত্রায় ভরসা রাখা, তার একটা মাইন্ড। মানে আমি অন্যের কাছে ভরসার পাত্র হয়ে যাব এবং আমি মালিকের কাছেও পূর্ণমাত্রায় ভরসা করব, এর একটা মাইন্ড। মানে আমার আছে কেউ, আমার মা আছে, বা আমার মানে মা মানে আমি আমার গর্ভধারী মায়ের কথা বলছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে কেউ আছেন আমার এই বন্ধুটি আছে, আমার স্ত্রী আছে, ব্যাস, আমার ব্যাকবোন আছে, কেউ আছে, ব্যাস। আমি ফুল বিশ্বাস করছি আমার প্রভু আছে, সেটা কাউকে ভাবলেই হলো, সত্যি আছে, সেটা না হলে আমার মালিক আছে বলে। এর একটা মাইন্ড, তৃতীয় মাইন্ড দয়া করা, কম্প্যাশন, তার একটা মাইন্ড। কম্প্যাশনটা সত্যি সত্যি খুব জরুরি। যা কিছু হোক দয়া করা, যে কোনো পরিস্থিতি হোক না কেন, 2+5 - 9 +197 করে আলটিমেটলি যেটা আসা, সেটা হচ্ছে শান্তি স্থাপন করা। যুদ্ধ করার উদ্দেশ্য হচ্ছে শান্তি স্থাপন করা। মহাভারতের যুদ্ধের আলটিমেট কি? শান্তি স্থাপন হোক। কৃষ্ণ তো চেয়েছিল মাত্র 5খানা গ্রাম দাও, দুজন তো রাজি হয়নি, শান্তি স্থাপন হয়ে যেত, কিন্তু আলটিমেটলি কি হলো? মহাশান্তি হলো। আলটিমেট গিয়ে শান্তি, এবং অ্যাট লাস্ট ক্ষমা করে দাও, ফরগিভ। এই ফরগিভ থেকে কিন্তু আনইনস্টল, আনলার্ন, আনসাবস্ক্রাইব আসবে। এই ফরগিভনেস পাওয়ারটা কিন্তু খুব সত্যি সত্যি খুব স্ট্রং পাওয়ার। মানে অনেক মানুষই দুর্বলতা ভাবে এটাকে, কিন্তু না, এটা সবথেকে শক্তিশালী। আর একটা বড় আমি পরবর্তীকালে আমি জীবনে ভেবেছি, চাণক্যের কথা বলি, চাণক্য এটা শ্লোকের মাধ্যমে বলছেন। প্রথম কি বলেছিলাম? সত্য, তারপরে জ্ঞান, ধর্ম, দয়া, শান্তি স্থাপন করা এবং ক্ষমা। চাণক্য বলছেন সত্য মাতা, পিতা জ্ঞানম, ধর্ম ভ্রাতা, দয়া সখা, শান্তির পত্নী, ক্ষমা পুত্র, সরেতে মম বান্ধবা। পরিবার করে দিয়েছে একদম। যদি সত্য পথে থাকো, মায়ের কোলে থাকার মতন আনন্দ পাবে। পিতার বল চাইছো, জ্ঞানে থাকো, চুজ ওয়াইজলি। ধর্মপথে স্পিরিচুয়ালি থাকো, ভরসা যদি করো, ধর্মভ্রাতা, যখন ভাই থাকলে তোমার পাশে আছে কেউ। দয়া সখা, মানে সখা বা সখী বা যে থাকুক না কেন, যারা প্রিয় বন্ধু, তাদেরকে আমরা দয়া করি। ভুল করেছে, করলে ঠিক আছে, ভুল করে ফেলেছে, কি আছে, হতেই পারে। শান্তির পত্নী, স্ত্রীর কাছে গেলে কিন্তু শান্তি পায় একজন পুরুষ। এই শান্তিটা কিন্তু স্ত্রী দিতে পারে, আর কেউ দিতে পারবে না, নো ওয়ান ক্যান। আর পুত্রকে যেভাবে আমরা ভুল ত্রুটিকে ক্ষমা করে দিই, ছেলে করেছে তো, অদ্ভুত ফিলোসফি। হ্যাঁ, এই 6খানা মাইন্ড কিন্তু আমাদের অলওয়েজ এফেক্ট করে। এই যখন আমরা এটাকে নিতে পারছি,
মানসিক শান্তি এর মধ্যে তখনই আসবে যখন এই 6টা মাইন্ড আমাদেরকে ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে পেনিট্রেট করবে। ওই আমাদের রাশি চক্রের 4র্থ ঘর এবং পঞ্চম ঘর, এর মধ্যে উত্তর আছে। বেশ। মানে যাদের মেষ লগ্ন তাদের 4র্থ ঘর হচ্ছে চন্দ্র এবং পঞ্চম ঘর হচ্ছে সূর্য। যাদের বৃষ লগ্ন তাদের 4র্থ ঘর হচ্ছে সূর্য, পঞ্চম ঘর হচ্ছে বুধ। এর প্রত্যেকটি এবং যারা সিংহ লগ্ন তাদের 4র্থ ঘর হচ্ছে মঙ্গল, পঞ্চম ঘর হচ্ছে বৃহস্পতি। যখনই এদের প্রপারলি ট্রিটমেন্ট করা যায়, বিভিন্ন রকম পদ্ধতি আছে। আমি আগের দিন বলেছিলাম দশ মহাবিদ্যা। যাদের সিংহ লগ্ন তাদের 4র্থের লর্ড হচ্ছে মঙ্গল, পঞ্চমের লর্ড হচ্ছে বৃহস্পতি। তাহলে 4র্থের লর্ড যদি প্রপার স্টারে থাকে, ঠিক জায়গায় পজিট করে, অথবা বৃহস্পতি প্রপার স্টারে বা ঠিক জায়গায় থাকে, এই দুটোর মধ্যে কে সবচেয়ে পাওয়ারফুল দেখে নিতে হবে। দেখা গেল মঙ্গল প্ল্যানেটটি পাওয়ারফুল, তাকে হেল্প করার জন্য রেডি আছে প্ল্যানেটে। মঙ্গলের যে দেবী বগলমুখী বলেছিলাম, বা বৃহস্পতি দেবী হচ্ছে তারা, তার কাছে শরণাপন্ন হয়ে যাবে, তার সাধনা করা। তখন আপনি প্রকৃতপক্ষেই ওই যে ছোটবেলায় বলেছিল যে মনে রাখো মনে রাখো মনে রাখো, প্রয়োজনীয়গুলো মনে রাখবো, বাকিগুলোকে বাইরে বার করে দেবো। কারণ ভগবান তো আমাদেরকে সেইভাবেই সিস্টেম তৈরি করেছে। আমরা খাই, আমরা তো কিছুটা বারও করে দিই, এবং সেই যে বেরিয়ে গেলে সে কিন্তু আর ঢোকে না। বা অদ্ভুতভাবে ভাবুন, আমাদের যে বডির মধ্যে যে রোমকূপ আছে, রোমকূপ দিয়ে যে ঘামগুলো বেরোয়, সেটা কি আর ঢোকে না, ভগবান তৈরি করে দিয়েছে কিন্তু। বা একটা বড় নারকেল গাছ ডাব ঝুলছে, এখান থেকে জলটা উঠে ডাবের মধ্যে ঢুকছে, এরকম কোনো পদ্ধতি আছে যে ওখানে উপরে জলটাকে পুশ করিয়ে দেবে? তা ভগবান দিয়েছে তো। তাহলে এই সিস্টেম আমাদের মধ্যেও কিন্তু ভগবান দিয়েছে, ইউ হ্যাভ টু নো। আর এর জন্যই জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছে। আনইনস্টল করা, আনসাবস্ক্রাইব করা সম্ভব। ওই 4 নম্বর এবং 5 নম্বর ঘরে হিলিং জায়গা রয়েছে, এটা আমাদের শাস্ত্রে রয়েছে। 6টা মাইন্ডের কথা আপনি বললেন, চাণক্যের বলা, খুব সুন্দর লাগলো ফ্রেজটা, মানে এত সুন্দর করে বোঝানোর ব্যাপারটা। তো আপনি 16টা মাইন্ডের কথাও বলছিলেন, সেটা নিয়ে আলোচনা কিন্তু পরের এপিসোডে চাই, হবে তো? একদম। বেশ, তাহলে এখানেই শেষ করছি আজ। পরের এপিসোড দেখতে থাকুন। নমস্কার। নমস্কার।